আজকে যারা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, বেশ হয়েছে, এই তত্ত্বে যারা বিশ্বাস করেন তারা বলেন একটা যুক্তিকে সামনে নিয়ে আসেন। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দারিদ্র্য মোচনের জন্য ২০ দফা কর্মসূচি জারি করেছেন। মুজিবুর রহমানের কন্যা শেখ রেহেনা এবং শেখ হাসিনা জার্মানিতে অবস্থান করছিলেন, যে কারণে তারা প্রাণে বেঁচে যায়। এই ধরনের কার্যকলাপ করার সময় কি মুজিবুর রহমান কোনোভাবেই ঠাউর করতে পারেননি যে সাপের লেজে তিনি পা দিচ্ছেন? ভারতে ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীও সিআইএর রোষানলে পড়েছিলেন। চোদ্দই আগস্ট সেই ভয়াবহ রাত, যে রাত গোটা এশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল এবং যে খবরে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিষ্ঠুর হত্যাকাণ্ড। আজকের বাংলাদেশ বলছে মুজিববাদের ধ্বংস চাই, স্লোগান দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়ে এখন যে যার শেল্টারে আশ্রয় নিয়েছে। মুজিববাদকে ধ্বংস করে দিতে হবে। মুজিববাদ বলে আদৌ কিছু আছে কিনা জানি না, তবে একটা তার সিদ্ধান্ত, বরাবরই এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বহু মত রয়েছে। বাংলাদেশে গঠন যেখানে দ্বিজাতিতত্ত্বের উপর দাঁড়িয়েছিল, সেখানে কিভাবে নিখুঁত গণতন্ত্র আসবে? না হবে গণতন্ত্র, না হবে ইসলামতন্ত্র, মাঝামাঝি এমন একটা অবস্থানে যা বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির উন্নয়নে একটা প্রতিবন্ধকতা তৈরি করছিল। সালটা ছিল ১৯৭৪ সাল, অর্থাৎ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মৃত্যুর আগের বছর। এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এসেছিল, যে দুর্ভিক্ষ তার সাথে হচ্ছে আমলা শ্রেণীর কারাপশন এবং একটি যুদ্ধবিধ্বস্ত দেশ তৈরি হবার ক্ষেত্রে অত্যন্ত একটা কঠিন পরিস্থিতির মধ্যে গিয়ে দাঁড়ালো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল। এবং তার সাথে তার একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত আজকে যারা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, বেশ হয়েছে, এই তত্ত্বে যারা বিশ্বাস করেন তারা বলেন একটা যুক্তিকে সামনে নিয়ে আসেন, যে একদলীয় শাসনতন্ত্র তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। দলটার নাম বাংলাদেশ শ্রমিক কৃষক পার্টি, সংক্ষেপে বাকশাল। বাকশাল ছিল একদলীয় শাসন ব্যবস্থা। তখন ৭০-এর দশক মাঝামাঝি জায়গায় গোটা বিশ্বজুড়ে তখন একটা সমাজতন্ত্রের ঢেউ তখনও অবধি বিরাজমান। একদিকে যেমন শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করছেন, অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দারিদ্র্য মোচনের জন্য ২০ দফা কর্মসূচি জারি করেছেন এবং তার সাথে ব্যাংক জাতীয়করণ করেছেন এবং সামন্ততন্ত্রকে চিরতরে উচ্ছেদ করার জন্যে এদেশে যে জমিদারি ব্যবস্থা বা হচ্ছে যে নায়েব সামন্ত যারা ছিল তাদের সমস্ত রকম সুযোগ সুবিধাকে তিনি আইনের মাধ্যমে বন্ধ করে দিয়েছেন। কয়লা খনি জাতীয়করণ করছেন, একটা জাতীয়করণের ঢেউ, সে প্রভাব বাংলাদেশে পড়েছিল। এবং মুজিবুর রহমানের যে উত্তরণ, আমি বারবার বলি যে কেন শেখ মুজিবুর রহমানের কথা যত আটকাবার চেষ্টা করা হবে তত কিন্তু তার যে জীবন, তার যে কর্ম, সেটা বারবার প্রচারিত হতে থাকবে। কারণ একটাই, জাতীয়তাবাদী, তার সাথে একটা সমাজতান্ত্রিক ভাবধারা, ধর্মনিরপেক্ষতা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তিনি অনেকটাই তৈরি করতে পেরেছিলেন। যদিও সে সম্পর্কে অনেক বিবাদ ছিল, তার কারণ তার অতীতে ছাত্র জীবনের যে রাজনীতি, সেই রাজনীতি অনেকটা ইসলাম পন্থার দ্বারা যে অনুরক্ত ছিল, এটা নতুন কোনো ব্যাপার নয়। এরকম উদাহরণ পৃথিবীর অনেকেরই আছে। আমি ফিডেল কাস্ট্রোর উদাহরণের কথা বারবার বলি। এরা সবাই ছিল প্যাট্রিয়ট, দেশপ্রেমিক, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এরা কমিউনিজমের সংস্পর্শে এসে এরা হয়ে ওঠেন এক একজন বড় বড় মার্কসিস্ট বিপ্লবী। ফিডেল কাস্ট্রো, চে গেভারা বা তার ভাই ফিডেল কাস্ট্রোর রাউল কাস্ট্রো বা প্যাট্রিস লুলুম্বা আফ্রিকায়, এরকম বহু উদাহরণ আমরা দিতে পারি। মুজিবুর রহমানের ক্ষেত্রেও তাই হয়েছিল।
তিনি একটা ভাষা মুক্তি আন্দোলনকে জাতীয় মুক্তি আন্দোলনে পরিণত করেছিলেন এবং অত্যাচারী শোষক শাসক পাকিস্তান বিরুদ্ধে সরাসরি প্রত্যক্ষ অবস্থান নিয়েছিলেন। এ নিয়ে প্রচুর ভিডিও করেছি, অনেকেই করেছেন। আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখলে অবশ্যই জানতে পারবেন। 14ই আগস্ট এলে একদিকে যেমন একটা স্বাধীনতার মন্ত্র উচ্চারিত হতে থাকে, যারা দেশপ্রেমে বিশ্বাস করেন, যারা জাতীয়তাবাদী, তাদের প্রত্যেকের মধ্যে সে সুর গুঞ্জরিত হয় যে ভারতবর্ষের 200 বছরের ইংরেজ শাসনের গোলামি মুক্ত হয়ে একটা দেশ স্বাধীন হচ্ছে। কিন্তু একটা জাতি 1947 সালে পৃথিবীর কোন দেশের ইতিহাস হয়েছে যে ধর্মের নামে দেশ বিভক্ত হয়েছে? তার আগে ইতিহাসে ছিল না। পরবর্তী অনেক পরে যুগোস্লাভিয়াতে এটা হয়েছিল, ধর্মের নামে দেশ ভাগ হয়েছিল, খ্রিস্টান, মুসলিম এবং জাতিসত্তাও ফ্যাক্টর হয়েছে, যুগোস্লাভিয়া ভেঙে টুকরো টুকরো হয়েছিল। এসব ইতিহাসে রয়েছে। 14ই আগস্টের মধ্যরাত, সেই মধ্যরাতে কি ঘটেছিল না ঘটেছিল বহু ভিডিও এতে রয়েছে এবং বাংলাদেশের বহু মানুষ এটা জানেন। এবং কারুর কাছে এটা অত্যন্ত আনন্দের দিন, তার কারণ চিরতরে মুক্তি পাওয়া গেছে, বিশেষ করে যারা পাকিস্তানপন্থী রাজাকার এবং যে সমস্ত রাজাকারের দোসর যারা রয়েছে এবং রাজাকাররা যেসব রেখে গেছে আর কি তাদের উৎপন্ন দ্রব্য, তারা অনেকেই আর কি এই দিনটা তাদের কাছে খুশির দিন। কিন্তু যারা ভাষা আন্দোলন থেকে জাতীয় মুক্তি আন্দোলনে পরিণতকারী একজন নেতা, যিনি অনেককে তৈরি করতে পেরেছিলেন, তাদের কাছে দুঃখের দিন। আর এই সময় ডক্টর ইউনূসের তো আরও দুঃখের দিন, তাদের প্রতিজ্ঞাবদ্ধ হবার দিন। প্রতিজ্ঞাবদ্ধ তারা হচ্ছেন। আগামী ভিডিওতে কি কি হতে চলেছে আগামী সময়টায় সবটাই দেখাবো। ভারতে 1975 সালে ইন্দিরা গান্ধীও সিআইএর রোষানলে পড়েছিলেন। একটাই কারণ, 1975 সাল পোখরানে ভারত প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটায়, সফল পরমাণু পরীক্ষা করে এবং তারপরে কিন্তু বলা যায় যে ইন্দিরা গান্ধীর অনেকটাই কিন্তু মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছিল। 1975 সালের 14ই আগস্ট মধ্যরাত ইন্দিরা মুজিব, সেই বিখ্যাত জুটি, সেই জুটির একজন কিন্তু 1975-এর 14ই আগস্টে তাকে নিষ্ঠুরভাবে তার সমস্ত ফ্যামিলি সহ তাকে একেবারে ভবলীলা সাঙ্গ করে দেওয়া হয়েছিল। নিশ্চয়ই একটা সমাপতন আপনারা বুঝতেই পারছেন। তার কারণ সোভিয়েত মডেল, একদিকে সোভিয়েত সমাজতান্ত্রিক যে ভাবধারা, একটা সমাজতন্ত্রের মাধ্যমে একটা সমাজকে পুনর্গঠিত করে তার অর্থনীতিকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে গেলে একদলীয় শাসন ব্যবস্থা অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় হয়, এটা নতুন কিছু নয়। হ্যাঁ, নিশ্চয়ই তাতে গণতন্ত্র সংকুচিত হয়, কিন্তু একদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় শাসন ব্যবস্থা তো বাংলাদেশে আছে। তাতে গণতন্ত্র কতটা মজবুত হয়েছে তা তো 2024 সালে আমরা দেখতে পাচ্ছি। আবার 2024 সালে যারা ঘটনা ঘটিয়েছেন সেই সমস্ত অভ্যুত্থানকারীরা বলবেন 15 বছরের কথাটা বলুন, শেখ হাসিনা কি করেছিলেন। তিনিও বহুদলীয় গণতন্ত্রের মধ্যে আসছিলেন এবং কোথাও বিএনপি নির্বাচনে যাবে, কখনো যাবে না, এরকম পরিস্থিতির মধ্যে বহুদলীয় গণতন্ত্র শক্তিশালী হয়নি। শক্তিশালী হয়েছে হেফাজত, শক্তিশালী হয়েছে জামাত এবং ক্ষমতা পরিবর্তন ঘটিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা বড় ভূমিকা রাখতে পেরেছে। এইসব ঘটনাই রয়েছে। আরও একটি ঘটনা, জাতীয় মুক্তিবাহিনী। জাতীয় মুক্তিবাহিনী তৈরি করেছিলেন শেখ মুজিবুর রহমান, অনেকটা সোভিয়েটের রেড গার্ড মডেল বা হচ্ছে চায়নার মডেল সেক্ষেত্রে কাজ করেছে। তিনি এই জাতীয় মুক্তিবাহিনীর বাজেট বাড়িয়ে দিয়েছিলেন এবং সেনাবাহিনীর বাজেট কমিয়ে দিয়েছিলেন। এই ধরনের কার্যকলাপ করার সময় কি মুজিবুর রহমান কোনোভাবেই ঠাউর করতে পারেননি যে সাপের লেজে তিনি পা দিচ্ছেন এবং সে সাপ তখন দংশন করবে? হয়তো ভাবা তার অবকাশ ছিল না। অনেক ক্ষেত্রে এরকম হয়, অনেক জাতীয়তাবাদী নেতা যারা হন তারা অনেকটা ভাবালুতায় থাকেন, তাদের ভাবাবেগ এতটাই শক্তিশালী দৃঢ় হয় যে তারা তাদের যে কপালে লিখন অনেক সময় দেখতে পান না। কেউ যদি বলেনও, দেশবাসীর উপর অখণ্ড বিশ্বাস তাদের মুহূর্তের মধ্যে টলাতে পারে না। ইন্দিরা গান্ধীকে তো বলা হয়েছিল অপারেশন ব্লু স্টারের পর যে তিনি যাতে শিখ দেহরক্ষী না রাখেন, কিন্তু তিনি কি শুনেছিলেন? তিনি বলেছিলেন তা কী করে হয়? শিখেদের যে অবদান রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতার উত্তর ভারতবর্ষের সেনাবাহিনী থেকে খেলাধুলা সব কিছুতে, তিনিরা মানতেই চাননি।
কিন্তু কি পরিণতি হয়েছিল আমরা দেখেছি। মহাত্মা গান্ধীর ক্ষেত্রেও ছিল যে হিন্দুত্ববাদী শক্তি মহাত্মা গান্ধীকে কিন্তু হত্যার ষড়যন্ত্র করছে। বল্লভভাই প্যাটেল তাকে অনেকবার বুঝিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু দেহরক্ষী তিনি নেবেন না। তিনি তার প্রত্যেক দিনের যে প্রাত্যহিক যে রামধুন বা প্রার্থনা সঙ্গীতে অংশ নেওয়া, সেটা করতে গিয়ে তিনি প্রাণ বলিদান দিলেন। এরকম ঘটনা রয়েছে। সুতরাং শেখ মুজিবকে কেউ কেউ বলেন তিনি যদি না করতেন, যারা ভালোবাসেন তারা তো বলবেন, স্বাভাবিক। এবং শেখ মুজিবুর রহমানের এই সমস্ত বাকশাল গঠন বা জাতীয় রক্ষী বাহিনী জেআরবি তৈরি করা, এগুলো একটা ইন্ধন দিয়েছিল। তার সাথে একটা বড় রকমের ঘটনা ছিল, মুজিবুর রহমানের ভাই শেখ নাজিম সম্ভবত তার নাম, তার একটা রিপোর্ট বেরিয়েছিল 1976 সালে। সেই রিপোর্ট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী সমস্ত বাংলাদেশের সম্পদের সে একটা বড় অংশকে কুক্ষিগত করেছিল। এই যে একটা তৈরি হয় দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে, এটা খুব প্রবল, সেটা হচ্ছে পারিবারিক একটি রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। মালয়েশিয়াতে হয়েছে, বাংলাদেশে এরকম দীর্ঘদিন হয়েছে, ভারতেও আছে। ভারতবর্ষের রাজনীতিতেও পরিবারতন্ত্র অত্যন্ত পরিমাণে বিরাজ করেছে। বলাই হতো কংগ্রেস পরিবারতন্ত্র। ভারতীয় জনতা পার্টি তারা বলে যে কংগ্রেস একটি পরিবারের দ্বারা পরিচালিত, ভারতীয় জনতা পার্টিও একটি পরিবারের দ্বারা, তবে সেটি হচ্ছে সাং পরিবার। এটা অন্য বিতর্ক অবশ্য। কিন্তু এই পরিবারতন্ত্র বা পরিবারের রাজ, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার নতুন কিছু না। এবং এই ট্র্যাপে শেখ মুজিবুর রহমানও পড়েছিলেন, যে কারণে আর্মির ভেতরে একটা চক্র তারা তৈরি করে ফেলেছিলেন যে একে এবার সরাতেই হবে। একে না সরালো পরিবারতন্ত্র গেড়ে বসবে, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে, বা মুক্তিযুদ্ধের চেতনার অনেকটা আওয়ামীকরণ হয়ে যাবে। তৎকালীন সময় তারা এটা ঠিকই ঠাউর করেছিলেন, হয়তোবা তাই। কিন্তু বাংলাদেশের একটা অর্থনৈতিক উন্নয়নের মডেল পেত। মুজিবুর রহমানের বাকশাল গঠন নিয়ে ইতিহাসে এরকম বহু ঘটনার রেফারেন্স আরও দেওয়া যায়, এরকম বিস্তৃতভাবে দিতেই পারি, কিন্তু এত দিলে এটা দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিও, তাই কয়েকটা উদাহরণ আপনাদের কাছে তুলে ধরলাম। সেই উদাহরণের মাধ্যমে এটাই দেখানোর প্রচেষ্টা ছিল যে এই ধরনের মডেল অনেক ক্ষেত্রে সফল হয়েছে। আমি বারবার মালয়েশিয়ার মডেল যেরকম আপনাদের কাছে বলি, বা হচ্ছে ইন্দোনেশিয়াতে যখন জেনারেল সুহার্তো এলেন, এতে ইন্দোনেশিয়ার অর্থনীতি কিন্তু শট আপ করেছিল এবং প্রায় 5 লক্ষ কমিউনিস্টকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশেও তাই হয়েছিল। আভ্যন্তরীণ রাজনীতির মধ্যে একটা রাজনীতি তৈরি হয়েছিল, জাতীয় সমাজতান্ত্রিক দল, যারা একসময় মুজিব বাহিনী তৈরি করেছিলেন বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারা শেখ মুজিবের এই ধরনের একনায়কতান্ত্রিক আচরণ বা শেখ মুজিব একনায়কতন্ত্র কায়েম করতে চাইছে, এটাকে তারা মেনে নিতে পারেনি। তাই দেখা যায় 1973 এবং 74 সালে বিশেষভাবে যখন বিরাট একটা দুর্ভিক্ষ নেমে এসেছিল, তার বিরুদ্ধে একটা প্রবল লড়াই আন্দোলন তৈরি হয়ে গিয়েছিল এবং এই ব্যক্তিত্বের সংঘাত চরম পর্যায়ে গিয়ে পৌঁছয় এবং সেইটাই একটা মোক্ষম সুযোগ করে দিয়েছিল সেনাবাহিনীকে। অনেকে বলেন যে সেনাবাহিনী হয়তো এটা করতো না, ওই একটা কাহিনী আছে, জানি না এই কাহিনীর কতটা সত্যতা রয়েছে, তবে এই নিয়ে প্রচুর ভিডিও তো বিভিন্ন সময় দেখেছি এবং শোনা যায়। বেশ কিছু সিনিয়র সাংবাদিককে যখন এই সুযোগ হয়েছে জিজ্ঞেস করেছিলাম যে শেখ কামাল কি মেজর ডালিমের স্ত্রীকে নিয়ে ওই পার্টি থেকে কি সত্যি জোর করে তুলে নিয়ে গেছিলেন, এরকম শোনা যায়। কেউ কেউ বলেছেন হ্যাঁ এরকম একটা ঘটনা আছে বই কি, কেউ কেউ বলেছেন এর কোনো ভিত্তি নেই। কিন্তু এটা একটা কিন্তু উপকরণ ছিল। তার পরেই এই কুটা সংগঠিত হয়েছিল, যেটা এক ভয়াবহ রূপ নিয়েছিল। গোটা বাংলাদেশ সেই দিন থেকে যে অস্থির হয়েছে, আজও কিন্তু স্থিরতায় পৌঁছতে পারেনি। তার কারণ একটা স্থির জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে একটা রাজনৈতিক স্থিতাবস্থা লাগে। রাজনৈতিক স্থিতাবস্থায় এলে একটা অর্থনৈতিক প্রগতি আসে। একদিকে তার সমাজতান্ত্রিক ভাবধারা মিড 70s, তখনও পর্যন্ত একেবারে প্রবল পরাক্রমে সোভিয়েত ইউনিয়ন বিরাজমান এবং ঠান্ডা যুদ্ধ চলছে। কোথাও কিউবাকে নিয়ে সমস্যা হচ্ছে, যেখানে আমেরিকার নাকের ডগায় বসে কিউবা যখন হচ্ছে
তাদের বিপ্লবের পতাকা যখন তুলে দিয়েছে তখন আমেরিকা দেখছে খোদ নাকের ডগায় বসে কিউবা করেছে, সুতরাং একে ফেলে দিতে হবে। হাজারো চেষ্টা হয়েছে কিন্তু বিফল হয়েছে। তার কারণ হচ্ছে ফিডেল কাস্ট্রো, রাউল কাস্ট্রো এরা কিন্তু সশস্ত্রভাবে তারাও যথেষ্ট প্রশিক্ষিত ছিলেন এবং একটা উন্নত রাজনৈতিক দর্শন তাদেরকে সেই পথে নিয়ে গেছে এবং তার সাথে সোভিয়েটের সাহায্য। সোভিয়েত ইউনিয়ন কি চাইলে পারতো না বাংলাদেশের এই পরিস্থিতি, কিন্তু আমেরিকা বরাবরই সেখানে সক্রিয় থেকেছে পাকিস্তানও বরাবরের পাকিস্তানের ২০ নজরে ছিলেন মুজিবুর রহমান, ঠিক যেরকমভাবে ব্রিটিশদের পয়লা নম্বর শত্রু ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। কিছুতেই নেতাজি সুভাষচন্দ্রের পিছু কিন্তু তারা ছাড়েনি ব্রিটিশরা। তাই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের এইরকম একটা ঘটনা ১৪ই আগস্ট ঘটেছিল। ১৫ই আগস্ট সকালবেলা ১৯৭৫ সাল, খুবই ছোট, যখন ছোট বয়সে তাও তখন গ্রামে থাকার সুবাদে স্কুল বা পাঠশালাই বলা ভালো, টিনের চালের স্কুল, সেই জিলিপি দেওয়া ১৫ই আগস্ট। কিন্তু সেদিন দেখেছেন ১৯৭৫ সালের ছোটোবেলার সেই স্মৃতি অন্তত একটা মনে আছে। সবই হচ্ছে কিন্তু সকলের মুখ কেন থমথমে ছিল। পশ্চিমবঙ্গের মানুষ তো ভালোবেসে ফেলেছিলেন না মুজিবুর রহমানকে, তার এই বীরত্বপূর্ণ অবস্থান, তার নানা বিতর্কিত সিদ্ধান্ত, যা কিছু হোক, একটাই তার পরিচয়, তিনি বঙ্গবন্ধু। বঙ্গের বন্ধু বঙ্গবন্ধু ১৪ই আগস্ট ঠিক কী ঘটেছিল সংক্ষেপে একটু আপনাদের কাছে তুলে ধরব। ১৪ই আগস্ট রাত্রিবেলা যে অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে নিকেশ করার যারা সেদিন মেজর যারা কার্যনির্বাহক ছিলেন, তার মধ্যে ছিলেন মেজর ফারুক, মেজর ডালিম, নূর চৌধুরী, বজলুল হুদা, শাহরিয়ার রশিদ এবং তার সঙ্গে আরও কয়েকজন। তারা 28 T-54 ট্যাঙ্ক এবং 105 mm হাউটজার এবং ৩৫০ জনের মতো সেনা নিয়ে পুরো অভিযানটা পরিচালনা করেন এবং তাদের পরিষ্কার প্ল্যান ছিল সরাসরি এবং প্রত্যক্ষভাবে ৩২ ধানমন্ডি, যেখানে শেখ মুজিবুর রহমানের বাসস্থান, সেখানে অ্যাটাক করা হবে এবং সেই অবস্থানে গিয়ে তারা কিন্তু তার ভাগ্নে শেখ ফজলুল হক মনি এবং ক্যাবিনেট মিনিস্টার আব্দুর রব, তাকেও কিন্তু তারা ছাড়েনি। এবং যারা আক্রমণ করেছিল তারা দুটো এরকম সার্কেল তৈরি করেছিল, একটা বৃত্তাকার বলয় তৈরি করেছিল। ইনার সার্কেল যারা ছিল তারা সরাসরি শেখ মুজিবের ঘরে প্রবেশ করবে এবং আরও একটা যে বৃত্ত তৈরি করা হয়েছিল, তারা সমস্ত রাস্তাঘাট যেখানে যেখানে জাংশনসগুলো রয়েছে সেখানে তারা ব্লক করে রাখবে, যাতে অন্য কোনো জেআরবি যেটা তৈরি করেছিলেন মুজিবুর রহমান, তাদের থেকে যদি কোনো প্রত্যাঘাত আসে সেটাকে তারা ফাইট আউট করবে। এবং গোটা অপারেশনটার নেতৃত্ব দিয়েছিলেন মেজর ফারুক এবং যে রাজনৈতিক একটা ভূমিকম্প তৈরি হবে সেটাকে সামলানোর দায়িত্ব নিয়েছিলেন মেজর রশিদ। ভোর 5:30 নাগাদ শেখ মুজিবের বাড়ি আক্রমণ করা হয়। এটা 14ই আগস্ট নয়, 15ই আগস্ট, তখন ভোর 5:30, তখনও পর্যন্ত সূর্যোদয় হয়নি। শেখ মুজিব চেষ্টা করেছিলেন, তিনি বুঝতে পেরে গেছিলেন যে তাকে ঘিরে ফেলেছে এবং তাকে মারতেই এসেছে। পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এবং মিলিটারির কাছে সাহায্য চেয়ে দিচ্ছিলেন এবং তার যিনি মিলিটারি সচিব কর্নেল জামিল উদ্দিন এবং আর্মি চিফ জেনারেল সাফিউল্লাহ কিন্তু কোনো রকম সাপোর্ট তিনি তখন পাননি। শেখ মুজিবকে সিঁড়ির মধ্যে হত্যা করা হয়, তিনি নেমে এসে জানতে চেয়েছিলেন এবং তাকে পর ব্রাশ ফায়ারিং করা হয় এবং 18টা বুলেট তার শরীরে বিদ্ধ করেছিল হত্যাকারীরা। ছেলে শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল, তার বয়স ছিল মাত্র 10 বছর। শেখ রাসেল বারবার বাঁচতে চেয়েছিল কিন্তু তাকেও তারা রাখেনি এবং সুলতানা কামাল, তার ছেলের যে স্ত্রী, এবং রোজি জামাল, আরেক ছেলের স্ত্রী, তাদেরকেও মারা হয় এবং ভাই শেখ নাসের, তিনিও এই হত্যার ষড়যন্ত্রে, তাকেও সামিল করা হয়। সব মিলিয়ে 47 জনকে সেদিন হত্যা করা হয়েছিল। মেজর ডালিম আরও একটা টিম লিড করেছিলেন এবং তার কন্যার ছেলে
নাতি, তারপর মসলিউদ্দিন যার কথা বলেছিলেন এবং শেখ মনি, তাদের ঘরে ঢুকে তাদেরকেও হত্যাকাণ্ড চালানো হয়। শুধুমাত্র মুজিবুর রহমানের কন্যা শেখ রেহেনা এবং শেখ হাসিনা জার্মানিতে অবস্থান করছিলেন, যে কারণে তারা প্রাণে বেঁচে যান। আর সেটাই হয়ে গেল হচ্ছে ষড়যন্ত্রকারীদের সবচেয়ে বড় ডিজাস্টার। প্ল্যান তো হলো বাংলাদেশের অভ্যন্তরে দুটো সার্কেল তৈরি করে, একেবারে নিখুঁত প্ল্যান। কমব্যাট করার কোনো সুযোগই ছিল না মুজিবুর রহমানের। এই কারণে বলা হয় যে প্রতিপক্ষ সবসময় শক্তিশালী থাকে। আপনি দুটো চোখেই পৃথিবীকে দেখছেন, কিন্তু অনেক চোখ তো আপনাকে দেখছে। মুজিবুর রহমানও দুটো চোখে পৃথিবীকে দেখছিলেন বা গোটা বাংলাদেশকে দেখছিলেন। তার হৃদয় বলছিল গোটা বাংলাদেশই তার পাশে রয়েছে, আদপে তা নয়। এবং একটি দুর্বল ভঙ্গুর দেশ তার নিজস্ব নিরাপত্তা বাহিনী বা হচ্ছে আভ্যন্তরীণ যে সিকিউরিটি সিস্টেম বা যারা রয়েছেন ইন্টেলিজেন্সের, তারাও তখন অতটা সক্রিয় বা তৎপরতা নিয়ে একটি আধুনিক রাষ্ট্রে যা যা থাকে ছিল না। ফলে মুজিবুর রহমানকে সরিয়ে দেওয়া গেল। আর তারপর বসানো হলো খন্দকার মুস্তাককে। এই খন্দকারের কত ছবি ইন্টারনেটে দেখি। শেখ মুজিবুর তাকে কখনো গাল টিপে আদর করছেন, কখনো মাথায় হাত রাখছেন। খুব প্রিয় পাত্র ছিলেন। একেবারে হাসতে হাসতে পান চুবোতে তিনি এরকম হাঁটতে হাঁটতে চলেছেন, তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। আর্মির অফিসাররা বলছে একটা পুতুল সরকার তৈরি করা হলো। তাই বাংলাদেশের ইতিহাসে পুতুল সরকার বিভিন্ন সময় এসছে। ক্ষমতায় থাকছে না একজন, আর তার চিত্রনাট্য, এমনকি ডেলি রুটিন, সকালবেলা উঠে কখন ব্রেকফাস্ট করবেন, এই সমস্ত কিছু ঠিক করে দিচ্ছে অন্য কেউ। আজকের বাংলাদেশের চিত্রটা ঠিক কী, এই চিত্রই তো আপনাদের কাছে বারবার করে বলছি। তাই বলা হয় না ইতিহাসের পুনরাবৃত্তি হয়, বারে বারে হয়। এবারের ইতিহাসের পুনরাবৃত্তিটা কীরকমভাবে হবে আপনারা কি ভাবছেন? ছবি কিন্তু ক্রমশ পরিষ্কার হচ্ছে, আস্তে আস্তে কালো মেঘ কাটছে। সেদিনে অনেকেই কিন্তু বলেছিলেন, এমনকি ভারতের ইন্টেলিজেন্সও তাকে বলেছিলেন, এবং ইন্দিরা গান্ধী যখন যথেষ্ট একটা কোণঠাসা অবস্থায় তখন তিনি রয়েছেন, ভারতবর্ষে জরুরি অবস্থার চিত্রনাট্য চলছে, একের পর এক লেজে পা দিয়ে দিয়েছেন ইন্দিরা গান্ধী। যা ঘটনা বললাম, পরমাণু বিস্ফোরণ থেকে শুরু করে গোটা দেশ জুড়ে জাতীয়করণের হাওয়া। এবং সেই প্ল্যানটা অবশ্য সফল হয়েছিল অনেক পরে, 1984 সালে। কিন্তু তার আগেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু শেখ হাসিনা তার বদলা নিয়েছিলেন। তার কারণ, কখনো তেল আর জল যেমন মিলমিশ হয় না, ঠিক তেমনিভাবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার সাথে কোনো ধর্মীয় মতবাদকে মিলিয়ে একটি শাসনতন্ত্রকে প্রতিষ্ঠা করার যে মতবাদ, তাও কখনো মিলমিশ হবে না। ঠিক তেমনিভাবে যে পাঞ্জাবি হুকুমত পাকিস্তানে, তারা বাঙালিদেরও কখনো সমান মর্যাদায় দেখবে না। সেদিনও যা ছিল আজও তাই রয়েছে। এগুলো কখনো বদলায় না, শুধু বদলে যায় ইতিহাসের গতিপথ। তাই এবারও বদল হচ্ছে। কিভাবে কোন পথে বদল হবে সে না হয় তোলা থাক আপনাদের জন্য। বহু ভিডিও করেছি, আগামী দিনেও করব। তার কারণ বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে এমন কিছু কিছু দুর্বিপাক এসছে। 47 সালেও বাংলাদেশের মানুষের মধ্যে দুর্বিপাক ছিল। হিন্দু জনসংখ্যা সেখান থেকে সেই যে পলায়ন শুরু হয়েছিল, অব্যাহত থেকেছে বহুদিন, বহু সময় ধরে। ঠিক তেমনিভাবে এখান থেকেও তাই হয়েছে। তারপর আজও বাংলাদেশ এক অশান্ত, এবং সেই অশান্তির রেশ ভারতে এসে পড়েছে। এমনই পড়েছে যে যার জেরে বাংলাদেশ এখন চাইলেও কোনোদিনই যেটা সম্ভব নয় যে ভারত বিদ্বেষ উগড়ে দিয়েও তারা বাংলাদেশকে, প্রকৃত বাংলাদেশকে কখনো ভারত থেকে দূরে করতে পারবে না। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এবং অবশ্যই আর প্লাস নিউজ ডিজিটালকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, নমস্কার।